নাকি? সম্মানিত উলামায়ে কেরাম, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আজকে ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের কোনো দাবি থাকলে শান্তিপূর্ণভাবে দাবি জানাবেন। কোনো উচ্ছৃঙ্খলতা, কোনো ধরনের হট্টগোল করে কোনো দাবি আদায় করা যায় না, যাবেও না। সুতরাং আপনারা বসেন, মুরব্বীরা বসছে, ওনারা কি ফাইসলা দেন, ওনারা আসুক, বোর্ডে আসুক, ওনারা মঞ্চে আসলে শান্তিপূর্ণভাবে দাবি জানাবেন। সঙ্গত দাবি হলে অবশ্যই মুরব্বীরা মানবেন, কেউ হইচই করবে না। এটা একটা মসজিদ, এখানে নামাজ হয়। দয়া করে আল্লাহর হস্তে অনুরোধ করি, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যাবেন। আল্লাহর হস্তে বসে যান, আল্লাহর হস্তে বসে যান, কেউ হট্টগোল করবেন না। দাবি জানানোর প্রয়োজন আছে, দাবি ওনারা আসলে পরে জানানো হয়েছে, ওনারা জবাব দিবে, ওনারা জবাব দিবে, ওনারা ওখান থেকে জবাব দিবে বলেছেন। সুতরাং আমরা কেউ হট্টগোল না করি, কথা না বলি, আমরা সবাই খামোশ হয়ে যাই। দয়া করে মসজিদের ইহতেরাম রক্ষার্থে, মসজিদের ইহতেরাম রক্ষার্থে, উলামায়ে কেরামের আজমত রক্ষার্থে, উলামায়ে কেরামের সুশৃঙ্খলতার ঐতিহ্য রক্ষার্থে আমরা এখন সবাই বসে যাব, সবাই চুপ করে যাবো ইনশাআল্লাহ। আমরা যতটুকু জেনেছি সবার ঐক্যমতেই হবে। ময়মনসিংহটা এটা ভিন্ন একটা ভেন্যু, এটা আপনারা ভালো করে জানেন। আপনারাও দাবি জানাইছেন, আমরাও আশা করতেছি আমরাও দাবি জানাবো। ময়মনসিংহে আমাদের ইত্তেফাকের যে সবাই খামোশ হয়ে দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ি, নামাজের দরুদ শরীফ পড়বো, নামাজের দরুদ শরীফ। আমরা ওখানে বসে যখন আলোচনা করতেছিলাম, এখানে একটু মানে সুরগুল শুনছে, জোরে আওয়াজ শুনছে। কি বিষয় নিয়ে আপনারা আলোচনা করলেন, আওয়াজ করলেন? বাস হয়ে গেছে, শুনে ফেলছি আল্লাহ। এক নম্বর হলো, আমরা সবাই এখানে বসছি আলিম উলামায়ে কেরাম। মাসটা রমজান শরীফের মাস, আমরা সবাই রোজাদার, বসছি মসজিদে। এই জিনিসটা সকলেই খেয়াল রাখা দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আমাদের কোনো শত্রুতা নাই, কোনো দুশ্মনী নাই। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন সময় আমরা একসাথে আন্দোলন করে আসছি, করছি, সামনে হইতে করব। কিন্তু হেফাজতে ইসলামের, আমি যে এখানে দাঁড়ায় ওপেন আপনাদের সামনে বললাম, জমিয়তুল উলামা ইসলাম, নিজাম ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এই দলগুলি হেফাজতে ইসলামের সূচনা লগ্ন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে হেফাজতে ইসলামের সাথে অন্তর্ভুক্ত ছিলেন। ইসলামী আন্দোলন বা তখনকার শাসনতন্ত্র আন্দোলন ওইভাবে জড়িত নাই। দ্বিতীয় নম্বর আসে, আপনারা যেহেতু জানতে চাচ্ছেন এই জন্য বলছি, আমি আগেই বলে নিছি যে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই।
আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আপনারা জানেন নির্বাচিত হোক অনির্বাচিত হোক বাংলাদেশের একটা সরকার ছিল হাসিনার নেতৃত্বে, দিনের ভোট রাতে করে হোক ছিল, সেটা গঠনতান্ত্রিকভাবে গেজেট অনুযায়ী। এই সরকারের মোকাবেলায় একটা রাষ্ট্রদ্রোহী সরকার কায়েম করেছিলেন ইমরান এর সরকার। ওই শাহবাগ থেকে বলতো আজকে পতাকা অর্ধনমিত থাকবে, সচিবালয়ে পতাকা পর্যন্ত অর্ধনমিত। শাহবাগ থেকে বলতো আজকে 1 ঘন্টার জন্য সবাই রাস্তায় নেমে আসবে, সচিবালয়ের সচিবরা রাস্তায়। ওই জায়গাতে এমন কোনো অপকর্ম নাই যেটা করে নাই। বক্তৃতায় বলছে তোর আল্লাহরে নিয়ে ফাঁসি দিব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি, এই সবের জবাব কেউ দিতে পারছিল না। টু শব্দ করার মতো সাহস কারো নাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা শাপলা চত্বর কায়েম করে এমন কবর দিয়েছি, ইমরানের সরকার আর লাকি আক্তারের কোনো খবর আজকে নাই, একদম গর্তের ভিতরে ঢুকে গেছে। ওই সময় আপনারা জানেন এই ইসলামী আন্দোলনের তারা আমাদের শাপলা চত্বরের লং মার্চের একদিন আগে শাপলা চত্বরে একটা কাউন্টার সমাবেশ করেছেন, এবং সেই সমাবেশে আল্লামা আহমদ শফি এবং হেফাজত নেতৃবৃন্দের নামে জামাতের সাথে সম্পর্ক, বিএনপির সাথে সম্পর্ক, জামাত ইসলামী টাকা দিচ্ছেন, বিএনপি টাকা দিচ্ছেন, এই সমস্ত কুৎসা রটনা করে একটা বই লেখে সেই জায়গায় বিতরণ করেছেন। এরপরে আমরা মিটিংয়ে ডাকছি, আমি ঢাকার সেক্রেটারি ছিলাম, মিটিংয়ে ডাকছি, আল্লামা নূর হোসেন কাসিম সাহেব সভাপতি ছিলেন। মিটিংয়ে ডাকার পরে তারা কেউ যায় নাই, 2 জন প্রতিনিধি গেছেন। ওই শাপলা চত্বরের প্রায় 10-15 দিন আগে যাইয়া 2 জন প্রতিনিধি প্রথম মিটিং শুরু হওয়া লগ্নেই দাঁড়ায় বলছেন আমাদেরকে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি আপনাদের কাছে প্রতিনিধি হিসাবে পাঠাইছেন একটা কথা বলার জন্য। আগামী 3 তারিখ না 4 তারিখ তাদের সমাবেশ ছিল। ওই 4 তারিখের আগে আমরা অন্য কোনো দিকে মুভ করতে পারবো না, কিছুই করতে পারবো না। 4 তারিখের পরে আমরা সিদ্ধান্ত নেব হেফাজতের আপনারা যে সমাবেশ ডাকছেন সমাবেশ আমরা আসবো কি না, কি করব, 4 তারিখের পরে সিদ্ধান্ত নেব। এ কথাটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলছেন, এ কথা জানায় তারা চলে গেছেন। 4 তারিখের তাদের সমাবেশের পরে যখন আমরা মিটিং ডাকছি তখন তাদের 2 জন আসছেন, উল্লেখযোগ্য 2 জন। আসার পরে যখন তাদেরকে বইয়ের কথা বলা হইল তখন বললেন আল্লাহ বিল্লাহ তাল্লাহ, এই সমস্ত আমরা জানিও না, কে লেখছে, কোথার থেকে লেখছে। সাথে সাথে আমি দাঁড়াইছি, আমার সাথে একজন লোককে দাঁড়ানো করছি, যেই লোকটার মাধ্যমে তাদের অফিস থেকে 20 কপি বই আমি টাকা দিয়ে কিনে আনছি, এবং সেখানে কেনার সময় 20 কপি বই 20 টাকা করে একটা, 20 কপি বইয়ের দাম 400 টাকা। সেই 400 টাকার মধ্যে আমার এই লোকটা বলছেন যে 20 কপি একসাথে নিচ্ছি, কিছু কম নেন না। কলার এটা ইসলামী আন্দোলনের ফান্ডে জমা হবে, আপনি একটা ইসলামী আন্দোলনের কাজে লাগবে, 20 টাকা বেশি দিলে অসুবিধা কি। এই কথা যখন ওখানে দাঁড়ায় যখন বললাম তখন তারা মাথা নিচের দিকে দিয়ে দিচ্ছেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ খেলায়, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ খেলায় এখানে আজান, এখানে আজান, এই আজানটা 2 মিনিট পরে দিলে অসুবিধা আছে, আমরা তো সবাই এখানে বসছি। তো এরপরে আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, নূর কাসিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তখনকার সময় মুফতি ওয়াক্কাস সাহেব সহ আরো যারা ছিলেন, আমরা সবাই মিলে আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে বসছি। বসার পরে হুজুর পরিষ্কার সিদ্ধান্ত দিচ্ছেন ইসলামী আন্দোলন আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই। এই সিদ্ধান্ত এখনো প্রত্যেকটা কবিতা দেখছি নাইবে আমি হিসাবে যিনি আছেন আমি হিসাবে কি ভুয়া খবর কইলে ভাই ভাই আমরা কথা শুনি। হেফাজতে ইসলাম বৃহত্তর ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সিদ্ধান্তের পরে আমরা জাতির বৃহত্তর স্বার্থে সমস্ত ইসলামী ঘরানার সংগঠনগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুনভাবে দেশকে সাজাতে চাই। সুতরাং আমাদের অতীতের কথা টেনে আমরা এখানে বিভাজন করব না। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলরা এখানে থাকলে অনুরোধ করব বিনয়ের সাথে, অনেক কথা অনেক পিছনে হয়, আমরা সামনে ঐক্যবদ্ধভাবে পথ চলবো, অতীতকে সব ভুলে যাবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যেহেতু আমাদের মুরব্বীরা এখানে রাজনৈতিকভাবে চলবো, হেফাজতের মধ্যে সেটা ক্লিয়ার বলেন।
হেফাজুল ইসলামের তো মুরব্বীদের সিদ্ধান্ত যেটা সেটা চলবে, মুরব্বীদের সিদ্ধান্তের উপর চলবে। হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্ত, আমরা হেফাজত সেভাবেই চলবো এবং জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিকভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকবো। হ্যাঁ, আর হেফাজতের সিদ্ধান্ত হেফাজতের। সম্মানিত উপস্থিতি, আপনাদের মতামতের ভিত্তিতে আমরা আলাদাভাবে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি মনে করি সেটা আল্লাহর ফাইসালা, সবাই মশওয়ারা করে একমত হয়ে এখানে এসেছি। আমাদের জেলা কমিটি 151 সদস্য বিশিষ্ট, আবার বলি প্রত্যেকটা জেলা কমিটি 151 সদস্য বিশিষ্ট, মহানগর কমিটি 151 সদস্য বিশিষ্ট, উপজেলা কমিটি, পৌরসভা কমিটি 101 সদস্য বিশিষ্ট। এখানে 151-র মধ্যে অনেক পদ, প্রায় 30টার মতো পদ আছে, সহকারী আছে। এখানকার যোগ্য ব্যক্তি যারা আছেন প্রত্যেক জেলার থানা থেকে 151 সদস্যের ভিতরে উপযুক্ত উল্লেখযোগ্য সব দায়িত্বশীলরা এখানে ঢুকতে পারবে, কোনো অসুবিধা নেই। যেহেতু সময় কম এবং মৌলিকভাবে আমাদেরকে চলে যেতে হবে, আপনারাও চলে যাবেন কষ্ট করে, এত বিশাল কমিটি করা সম্ভব না। সেজন্য আমাদের হেফাজতের একটা নিয়ম হলো একটা উপদেষ্টা কমিটি থাকে প্রত্যেক জেলায়, মহানগরে। এখানকার যারা মুরব্বী ওলামায়ে কেরাম আছেন, যেমন বালিয়ার হজরত আছেন, অন্যান্য মুরব্বীরা আছেন, হাফিজ হুজুর আছেন, আব্দুল শাহ হুজুর আছেন, আরও মুরব্বী যারা আছেন, সবাইকে আপনারা উপদেষ্টা কমিটিতে রাখবেন। একটা কার্যনির্বাহী কমিটি, এই কার্যনির্বাহী কমিটির আমরা কয়েকটা পদ নির্ধারণ করেছি। শুধুমাত্র জেলার জন্য হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেবকে সভাপতি হিসেবে আমরা ঘোষণা করছি। সাধারণ সম্পাদক হিসেবে হযরত হাফিজ হুজুর দামাত বরকাতুহুমের সাহেব দাদা কারা নির্যাতিত মজলুম আলেম মৌলানা মোহাম্মদ বিন হাফিজজিকে নির্বাচিত। সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা সাংগঠনিক ব্যক্তি হযরত মৌলানা মুফতি মুহিবুল্লাহ সাহেব, সাংগঠনিক সম্পাদক। মহানগর আমরা প্রথমে স্বীকার করছি যে মুরব্বীরা যেটা ফাইসালা দেন আমরা মানব, তো এখন আমাদের স্বীকারোক্তি কি থাকলো? আপনারা মহানগর শুনেন, মহানগর কমিটি হযরত মৌলানা মুফতি মাহবুবুল্লাহ কাসেমি সভাপতি। সাধারণ সম্পাদক হিসেবে হযরত মৌলানা মঞ্জুরুল হক সাহেব। সাংগঠনিক সম্পাদক হিসেবে মৌলানা রশিদ আহমদ ফেরদৌস। আমরা এই সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করলাম। এখানে আরেকটা উসুল, সেটা হলো আমাদের এখানে 4টা দল আছে। জুনায়েদ ভাই আগে বলেছেন, জমিয়তুল উলামা ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি। এই পদাধিকার বলে 4 সভাপতি, 4 জেলার কমিটির সভাপতি, সহসভাপতি থাকবেন, 4 জেলার সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থাকবেন। আর মহানগর কমিটিতেও সভাপতি, সহসভাপতি থাকবেন, সম্পাদক মণ্ডলী, সহকারী সম্পাদক থাকবেন। আর বাকিগুলো আপনারা যোগ্যতার ভিত্তিতে বাছাই করে যাদেরকে দিয়ে যারা ত্যাগী কর্মঠ এরকম ভাইদেরকে দিয়ে কমিটি সাজাবেন ইনশাআল্লাহ।